আমার নাম রাহুল সেনগুপ্ত। আমি কলকাতার একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। আমার বয়স 28। এই গল্পটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমার প্রেম, আমার বিয়ে এবং আমার পুরো জীবনটাকেই পাল্টে দিয়েছিল। আজ যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, আমার সারা শরীর কেঁপে ওঠে। ঘটনাটা শুরু হয় 2023 সালের নভেম্বর মাসে। আমার বিয়ে হয়েছিল মাত্র 3 মাস আগে, আগস্ট মাসে। আমার স্ত্রী অনন্যা, সুন্দরী, শান্ত স্বভাবের মেয়ে। লাভ ম্যারেজ। 4 বছর রিলেশনশিপের পর বিয়ে করেছিলাম। আমরা নিউ টাউনে একটি 2 BHK ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম। ফ্ল্যাটটা নতুন বিল্ডিং, খুব সুন্দর। কিন্তু একটা সমস্যা ছিল। ওই ফ্ল্যাটে আমাদের আগে যে থাকতো সে হঠাৎ করে চলে যায়, কোনো কারণ না বলি। মালিক বলেছিল ছেলেটা ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু পরে জানতে পারি সত্যিটা ছিল অন্য। বিয়ের পর প্রথম 2 মাস সব ভালোই ছিল। আমরা দুজনে মিলে ফ্ল্যাট সাজালাম, নতুন ফার্নিচার কিনলাম। অনন্যা খুব খুশি ছিল। কিন্তু তৃতীয় মাসের শুরু থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম ঘটনা, রাতে অনন্যা ঘুমের মধ্যে কথা বলতো। এটা নতুন কিছু না, অনেকেই ঘুমের মধ্যে কথা বলে। কিন্তু অনন্যা যা বলতো সেটা অদ্ভুত ছিল। সে বলতো, না আমি যাব না, তুমি আমাকে ছাড়ো। প্রথমবার যখন শুনলাম ভাবলাম কোনো দুঃস্বপ্ন দেখছি। আমি তাকে জাগিয়ে দিলাম। কি হলো, দুঃস্বপ্ন দেখছিলে? আমি জিজ্ঞেস করলাম। অনন্যা ঘুম চোখে বলল, হ্যাঁ, মনে হচ্ছে কেউ একজন আমাকে ডাকছে, অন্ধকার একটা জায়গা থেকে। চিন্তা করো না, আমি তাকে আশ্বস্ত করলাম। কিন্তু পরের রাতেও একই ঘটনা, এবং তারপরের রাতেও। দ্বিতীয় ঘটনা হলো বাথরুমের আয়নাটা। অনন্যা বলল যে আয়নায় সে মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখে, যেন আয়নার ভেতরে কেউ দাঁড়িয়ে আছে তার পিছনে, কিন্তু ঘুরে তাকালে কেউ থাকে না। তুমি স্ট্রেস নিচ্ছ বেশি, আমি বললাম। অফিসের চাপে হচ্ছে হয়তো এইসব। অনন্যাও একটা ব্যাংকে চাকরি করতো। নতুন বিয়ে, নতুন সংসার, অফিস সব মিলিয়ে হয়তো মানসিক চাপ ছিল। তৃতীয় ঘটনা, ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুম। ওটা আমরা স্টোর রুম হিসাবে ব্যবহার করতাম। সেখানে আমাদের অতিরিক্ত জিনিসপত্র রাখতাম। কিন্তু অনন্যা বলল যে ওই রুম থেকে মাঝে মাঝে শব্দ আসে রাতে। কেমন শব্দ? আমি জিজ্ঞেস করলাম। যেন কেউ কাঁদছে, খুব মৃদু। আমি নিশ্চিত নই, হয়তো ভুল শুনছি। অনন্যা বলল। আমি একদিন রাতে নিজে গিয়ে চেক করলাম, কিছু শুনতে পেলাম না। ভাবলাম হয়তো পাশের ফ্ল্যাট থেকে শব্দ আসছে। কিন্তু আসল ভয় শুরু হলো নভেম্বর 15 তারিখে। সেদিন ছিল শুক্রবার। আমি অফিস থেকে একটু আগে বাড়ি ফিরলাম। দরজা খুলে ঢুকে দেখি অনন্যা বাথরুমের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে আছে, একদম স্থির। অনন্যা, আমি ডাকলাম। সে সাড়া দিল না। আমি কাছে গেলাম, তার কাঁধে হাত রাখলাম। কি হয়েছে? সে ধীরে ধীরে আমার দিকে ঘুরল। তার চোখের দৃষ্টি অদ্ভুত ছিল, যেন সে আমাকে চিনতেই পারছে না। তুমি কে? সে ফিসফিস করে বলল। আমার বুকটা ধক করে উঠল। আমি রাহুল, তোমার স্বামী। কি হয়েছে তোমার? হঠাৎ সে চোখ বন্ধ করে মেঝেতে পড়ে গেল। আমি তাকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেলাম। ডাক্তার ডাকলাম, ডাক্তার এসে চেক করলো। শারীরিকভাবে কোনো সমস্যা নেই, হয়তো লো ব্লাড প্রেশার। কিছু ওষুধ দিচ্ছি, ডাক্তার বলল। কিন্তু আমি জানতাম এটা শুধু লো প্রেশার না, কিছু একটা ভুল হচ্ছে। অনন্যা সন্ধ্যায় জ্ঞান ফিরে পেল, কিন্তু সেই ঘটনার কিছুই মনে করতে পারল না সে। আমি মনে করতে পারছি না। শেষ যা মনে আছে, আমি বাথরুমে গিয়েছিলাম। তারপর সব অন্ধকার। সেই রাতে আরো ভয়ঙ্কর কিছু ঘটল। রাত প্রায় 2টো। আমার হঠাৎ ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে, যেন কেউ হাসছে। আমি উঠে বসলাম। শব্দটা আসছে বাথরুম থেকে। আমি বেডরুমের দিকে তাকালাম। অনন্যা বিছানায় নেই। অনন্যা, আমি ডাকলাম। হাসির শব্দ বন্ধ হয়ে গেল হঠাৎ। আমি বাথরুমে গেলাম। দরজা খোলা, ভেতরে অনন্যা দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে আছে, হাসছে। একটা ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। অনন্যা, তুমি কি করছো? আমি জিজ্ঞেস করলাম। সে ঘুরে আমার দিকে তাকালো। তার চোখ দুটো ভিন্ন, যেন ভেতরে অন্য কেউ। আমি অনন্যা নই। একটা ভিন্ন গলায় সে বলল, গভীর কর্কশ গলা। সে বলল, আমি শ্রেয়া। আমার রক্ত জমে গেল। শ্রেয়া? কে শ্রেয়া? যে তোমার ছিল, যে তোমাকে ভালোবাসতো, যাকে তুমি ছেড়ে চলে গিয়েছিলে। আমার মাথা ঘুরতে লাগলো। শ্রেয়া? সেই নাম, আমার এক্স গার্লফ্রেন্ড, যে 5 বছর আগে মারা গিয়েছিল। শ্রেয়া ছিল আমার কলেজের বন্ধু। আমার প্রায় 2 বছরের রিলেশনশিপে ছিলাম। কিন্তু তারপর আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি জানতে পেরেছিলাম সে আমাকে নিয়ে অবসেসিভ হয়ে গিয়েছিল। আমার প্রতিটা মুভ ট্র্যাক করতো।
আমার ফোন চেক করতো, আমার অন্য কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলতেই রাগ করতো। আমি যখন ব্রেকআপ করি সে পাগলের মতন হয়ে যায়, আমাকে ফোন করতো, মেসেজ করতো, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। একদিন সে আমাকে বলেছিল, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি মরে যাবো, কিন্তু মরেও তোমাকে ছাড়বো না। আমি ভাবিনি সে সিরিয়াস, কিন্তু 6 মাস পর 2018 সালে সে সত্যি আত্মহত্যা করে ওষুধ খেয়ে। আমি তার ফিউনারালে যাইনি, গিল্টে ভুগেছিলাম কিছুদিন, কিন্তু সময়ের সাথে সাথে সব ভুলে গিয়েছিলাম, নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু এখন সে ফিরে এসেছে আমার স্ত্রীর শরীরে। এটা সম্ভব নয়, আমি বললাম। তুমি মরে গেছো, তুমি শ্রেয়া হতে পারো না। অনন্যা বা যেই হোক হাসলো, সেই ভয়ঙ্কর হাসি। মৃত্যু আমাকে আটকাতে পারেনি রাহুল। আমি তোমাকে বলেছিলাম না মরেও তোমাকে ছাড়বো না। তারপর সে আমার দিকে এগিয়ে এলো, তার হাত বাড়ালো আমার মুখ ছুতে। আমি পিছিয়ে গেলাম। আমাকে ছুঁয়ো না, আমি বললাম। কেন? আমি তো তোমার প্রথম প্রেম। তুমি কিভাবে আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করলে? আমি তোমাকে ভালোবাসতাম না শেষের দিকে, তুমি অবসেসিভ হয়ে গিয়েছিলে। অবসেসিভ? তার চোখ লাল হয়ে গেল। আমি তোমাকে ভালোবাসতাম, এটাই কি অবসেসিভ? ভালোবাসা মানে কাউকে বন্দি করা নয় শ্রেয়া, ভালোবাসা মানে বিশ্বাস। সে হঠাৎ চিৎকার করে উঠল, এত জোরে যে আমার কান ফেটে যাওয়ার উপক্রম। তারপর সে আবার মেঝেতে পড়ে গেল, অজ্ঞান। আমি তাকে তুলে বেডরুমে নিয়ে গেলাম, সারা রাত তার পাশে বসে রইলাম, ভয় কাঁপছিলাম। পরদিন সকালে অনন্যা জেগে উঠল। সে স্বাভাবিক ছিল, সে রাতের ঘটনা মনে করতে পারল না। আমি আবার ঘুমের মধ্যে হাঁটছিলাম। সে জিজ্ঞেস করলো, আমি কি বলবো? সে যদি জানে যে তার শরীরে অন্য কেউ এসেছিল, সে কেমন রিয়াক্ট করবে? হ্যাঁ, একটু স্লিপ ওয়াকিং হয়েছিল, চিন্তা করো না, তুমি ঠিক আছো, আমি বললাম। কিন্তু পরের কয়েকদিন ঘটনা আরো ভয়াবহ হতে লাগলো। অনন্যার ব্যবহার বদলে যেতে লাগলো, কখনো সে স্বাভাবিক, কখনো একদম ভিন্ন। যখন শ্রেয়া আসে তখন অনন্যা পুরো পার্সোনালিটি বদলে যায়, গলার স্বর, চলাফেরা, এমনকি চোখের দৃষ্টি, সব। একদিন আমি অফিস থেকে ফিরে দেখি অনন্যা আমার পুরনো ফটো অ্যালবাম বের করেছে, শ্রেয়ার সাথে তোলা ফটোগুলো দেখছি। এই মেয়েটা কি? সে জিজ্ঞেস করলো। আমার গলা শুকিয়ে গেল। এক পুরনো বন্ধু, আমি বললাম। বন্ধু? তোমার হাত তার কোমরে, এটা কি বন্ধুত্ব? আমি কোনো উত্তর দিতে পারলাম না। অনন্যা হাসলো। তুমি আমার কাছে মিথ্যে বলছো রাহুল, এই মেয়েটা তোমার এক্স, তাই না? হ্যাঁ, আমি স্বীকার করলাম, কিন্তু সেটা অনেক আগের কথা। তোমাকে বিয়ে করার আগেই সব শেষ হয়ে গেছে। সে মরে গেছে, তাই না? অনন্যা জিজ্ঞেস করলো। আমি চমকে গেলাম। তুমি কিভাবে জানলে? আমি জানি না, হঠাৎ মনে হলো। অনন্যা নিজেও কনফিউজ লাগছিল। সেই রাতে আমি ঠিক করলাম কাউকে বলতে হবে, কোনো এক্সপার্ট, হয়তো কোনো সাইকিয়াট্রিস্ট বা। হঠাৎ মনে পড়লো আমার এক বন্ধু সোহম, সে প্যারানর্মাল জিনিসে খুব ইন্টারেস্টেড, বই পড়ে, রিসার্চ করে। আমি তাকে ফোন করলাম, সব খুলে বললাম। সোহম শুনল, তারপর বলল, রাহুল, আমার মনে হচ্ছে এটা পজেশন, কোনো স্পিরিট অনন্যার শরীরে ঢুকেছে। কিন্তু কেন? কেন অনন্যাকে? হয়তো তোমার এক্স গার্লফ্রেন্ড শ্রেয়া, তার স্পিরিট তোমার কাছে ফিরে আসতে চাইছে, এবং অনন্যাই সবচেয়ে কাছের মাধ্যম। কিন্তু এটা কিভাবে সম্ভব? যারা খুব ইন্টেন্স ইমোশন নিয়ে মরে, রাগ, ঘৃণা, ভালোবাসা, তাদের স্পিরিট মাঝে মাঝে এই দুনিয়া আটকে যায়। তুমি বলছো শ্রেয়ার আত্মহত্যা করেছিল তোমার জন্য, তার অসমাপ্ত ভালোবাসা তাকে এখানে ধরে রেখেছে। তাহলে আমি কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমার একজন পরিচিত আছে, তান্ত্রিক, খুব ভালো মানুষ, আমি তাকে ফোন করছি, তুমি কাল তার কাছে যাও। পরদিন আমি এবং অনন্যা সেই তান্ত্রিকের কাছে গেলাম। তার নাম কালিঙ্কর বাবা, বয়স প্রায় 70, কালীঘাটের কাছে একটি ছোট বাড়িতে থাকে। আমরা গেলে তিনি অনন্যার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, এই মেয়ের শরীরে দুটো আত্মা আছে। আমার বুক ধর করে উঠল। মানে? একটা তার নিজের, আর একটা বাইরে, খুব শক্তিশালী, ক্রোধে পূর্ণ। অনন্যা ভয়ে আমার হাত চেপে ধরল। আমার কি হচ্ছে? সে জিজ্ঞেস করল। কালিঙ্কর বাবা বললেন, তুমি চিন্তা করো না মা, আমি দেখছি। তিনি একটা পুজো শুরু করলেন, ধূপ জ্বালালেন, মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ অনন্যা চিৎকার করে উঠল, তার সারা শরীর কাঁপতে লাগলো। ধরে রাখো ওকে, বাবা চিৎকার করে বললেন। আমি অনন্যাকে ধরে রাখলাম, কিন্তু সে এত জোরে ঝাঁকুনি দিচ্ছিল যে আমার পক্ষে ধরে রাখা মুশকিল হয়ে গেল। তারপর অনন্যা আমার দিকে তাকালো, তার চোখ সম্পূর্ণ সাদা, শুধু সাদা। তুমি আমাকে তাড়াতে পারবে না, শ্রেয়ার গলায় সে বলল। আমি যাব না। কালিঙ্কর বাবা আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন, তার হাতে একটা ত্রিশূল। তুই যাবি, এই মেয়েটা তোর না, ছেড়ে দে ওকে। কিন্তু শ্রেয়া হাসলো, ভয়ঙ্কর হাসি। এই মেয়েটা আমার নয়। কিন্তু রাহুল,
আমার। আমি তাকে ছাড়ব না। তারপর সে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, তার হাত আমার গলা চেপে ধরল। আমি শ্বাস নিতে পারছিলাম না, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। কালিঙ্কর বাবা তার ত্রিশূল নিয়ে অনন্যার পিঠে ছুঁয়ে দিলেন। অনন্যা চিৎকার করে ছেড়ে দিল, মেঝেতে পড়ে গেল। আমি কাঁচতে কাঁচতে মেঝেতে বসে পড়লাম। বাবা অনন্যার কপালেও হাত রাখলেন, কিছুক্ষণ মন্ত্র পড়লেন। তারপর অনন্যা শান্ত হলো, ঘুমিয়ে পড়ল। এই স্পিরিট খুব শক্তিশালী, বাবা বললেন। আমি একেবারে তাড়াতে পারবো না, কয়েকদিন লাগবে। কিন্তু ততদিন পর্যন্ত আমি জিজ্ঞেস করলাম, ততদিন তোমাকে সাবধানে থাকতে হবে, রাতে অনন্যার পাশে থেকে দেখো যেন সে আত্মহত্যার চেষ্টা না করে। কারণ এই স্পিরিট যদি অনন্যার শরীরে পুরোপুরি কবজা করে নেয়, তাহলে হয়তো অনন্যাকে মেরেও ফেলতে পারে। আমার মাথায় বাজ পড়ল। মানে মানে হলো যদি অনন্যা মারা যায়, তাহলে শরীরের স্পিরিটে সেই শরীর পুরোপুরি দখল করে নিতে পারে এবং তখন অনন্যার কখনো ফিরবে না। আমি অনন্যার মুখের দিকে তাকালাম। সে এত নিরীহ দেখাচ্ছিল ঘুমন্ত অবস্থায়। আমি ভাবতেই পারছিলাম না যে আমার ভুলের জন্য সে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে। বাবা আমাকে কিছু তাবিজ দিলেন, বললেন এগুলো বাড়ির চারিকোণে ঝুলিয়ে দাও এবং এই কবচটা অনন্যার গলায় পরিয়ে দাও, এগুলো তাকে কিছুটা সুরক্ষা দেবে। আমি বাড়ি ফিরলাম। অনন্যার গাড়িতে ঘুমাচ্ছিল। বাড়িতে পৌঁছে আমি তাকে বিছানায় শুয়ে দিলাম, তাবিজগুলো ঝোলালাম, কবচটা তার গলায় পরিয়ে দিলাম। সন্ধ্যায় অনন্যা জেগে উঠল। সে কিছুই মনে করতে পারছিল না। বাবার ওখানে কি হয়েছিল সে জিজ্ঞেস করল। আমি সব বললাম, শ্রেয়ার কথা, পজিশনের কথা, সব। অনন্যা প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু যখন আমি তাকে বললাম যে সে আমার গলা চেপে ধরেছিল, সে ভয় পেয়ে গেল। আমি সেটা করেছিলাম? তার চোখে জল। তুমি না, শ্রেয়া। কিন্তু এটা আমার শরীর, আমি কিভাবে বাঁচবো এখন? আমি তাকে জড়িয়ে ধরলাম। আমরা সব সমাধান একসাথে বার করব, বাবা সাহায্য করবে। কিন্তু সেই রাতে আরো ভয়ঙ্কর কিছু ঘটল। রাত প্রায় 1টা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভাঙল। অনন্যা বিছানায় নেই। আমি উঠে চারিদিকে তাকালাম, বাথরুমে গেলাম, নেই। তারপর শুনলাম সেই স্টোর রুম থেকে আওয়াজ আসছে। আমি দৌড়ে গেলাম, দরজা খুলে দেখি অনন্যা সেখানে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা কাচের টুকরো, সে তার কবজিতে কাটছে। অনন্যা, না! আমি চিৎকার করে তার হাত থেকে কাচটা কেড়ে নিলাম, কিন্তু সে আমাকে ধাক্কা দিল, এত জোরে যে আমি দেয়ালে গিয়ে ধাক্কা খেলাম। তুমি আমাকে থামাতে পারবে না, শ্রেয়ার গলায় সে বলল। আমি এই শরীর নেব এবং তোমার সাথে চিরকাল থাকবো। শ্রেয়া, তুমি এটা করতে পারো না, এটা পাপ। পাপ? সে হাসলো। তুমি আমাকে ছেড়ে যাও, সেটা পাপ ছিল না? তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, সেটা পাপ ছিল না? আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত, কিন্তু প্লিজ অনন্যাকে ছেড়ে দাও। সে নিরপরাধ। নিরপরাধ? সে তোমাকে বিয়ে করেছে, সে তোমার সাথে সুখী, আর আমি আমি মাটির নিচে পড়ছি। আমার চোখে জল এলো। আমি কি করব? তুমি কি চাও? সে আমার কাছে এলো, আমার মুখে হাত রাখলো। আমি চাই তুমি আমার সাথে আসো, মৃত্যুর পরে আমরা একসাথে থাকবো। মানে? মানে হলো তুমিও মরো, তাহলে আমরা দুজন একসাথে থাকতে পারবো। আমি পিছিয়ে গেলাম। তুমি পাগল? পাগল? হ্যাঁ, আমি পাগল। তারপর সে আমাকে আক্রমণ করলো, আমার গলা চেপে ধরল। আমি তার হাত ছড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শ্রেয়া যখন অনন্যার শরীরে আসে, তখন সে অস্বাভাবিক শক্তি পায়। আমার দম বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে সব ঘোলা হয়ে যাচ্ছিল। হঠাৎ অনন্যার গলার কবচটা জ্বলে উঠল, একটা উজ্জ্বল আলো। সে চিৎকার করে হাত সরিয়ে নিল, পিছিয়ে গেল। আমি মেঝেতে পড়ে গেলাম, হাঁপাতে লাগলাম। কবচটা এখনো জ্বলছে। অনন্যার চোখ বন্ধ হয়ে গেল, সে মেঝেতে পড়ে গেল। আমি তার কাছে গেলাম। অনন্যা, অনন্যা বলে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর তার চোখ খুলল, তার নিজের চোখ। রাহুল, সে দুর্বল গলায় বলল, কি হয়েছে? তুমি ঠিক আছো? এখন ঠিক আছো? কিন্তু আমি জানতাম এটা শেষ না, শ্রেয়া ফিরে আসবে। পরদিন সকালেই আমি কালিঙ্কর বাবাকে ফোন করলাম, সব বললাম। বাবা বললেন, আজ রাতেই আমাকে তোমার বাড়ি আসতে হবে। একটা পূর্ণাঙ্গ এক্সারসিজম করতে হবে, নইলে খুব দেরি হয়ে যাবে। সেই রাতে বাবা আমাদের বাড়ি এলেন। তার সাথে আরও দুজন তান্ত্রিক এলেন। তারা স্টোর রুমে একটা পুজো সাজালেন, অনন্যাকে মাঝখানে বসালেন। আজ রাতেই এর মীমাংসা হবে, বাবা বললেন। হয় শ্রেয়ার আত্মা চলে যাবে, নয়তো নয়তো কি? আমি জিজ্ঞেস করলাম। নয়তো অনন্যাকে হারাতে হবে। আমার বুকটা ছ্যাদ করে উঠল। পুজো শুরু হলো, মন্ত্র, ধূপ, ঘণ্টা, সব। প্রথমে কিছুই হলো না, অনন্যা শান্ত বসেছিল। কিন্তু আধ ঘন্টা পর সে আবার কাঁপতে শুরু করলো। আসছে, অনন্যা বলল। ও আবার আসছে। তারপর তার চোখ সাদা হয়ে গেল। শ্রেয়া ফিরে এসেছে। তোমরা আমাকে তাড়াতে পারবে না, সে চিৎকার করল। আমি থাকবো। কালিঙ্কর বাবা আরো জোরে মন্ত্র করতে লাগলেন, অন্য দুজন তান্ত্রিকও। কিন্তু শ্রেয়া আরো শক্তিশালী হয়ে উঠছিল। অনন্যার শরীর ভাসতে লাগলো, মেঝে থেকে উঠে গেল। এটা কিভাবে সম্ভব? একজন তান্ত্রিক চিৎকার করলো। বাবা বললেন, এই আত্মা অসাধারণ শক্তিশালী,
তার ভালোবাসা এবং ঘৃণা দুটোই প্রবল। তারপর বাবা আমার দিকে তাকালেন। রাহুল, তোমায় কিছু করতে হবে। কি? আমি জিজ্ঞেস করলাম। তোমাকে শ্রেয়ার সাথে কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু সে শুনবে না। তুমি চেষ্টা করো, তোমার ভালোবাসা হয়তো তাকে বদলাতে পারে। আমি অনন্যার শ্রেয়ার দিকে গেলাম। শ্রেয়া, আমি বললাম, আমার সাথে কথা বল। সে আমার দিকে তাকালো, তার চোখে রাগ, ঘৃণা, ভালোবাসা সব মিশে আছে। কি বলবি? আবার মিথ্যে বলবে যে তুমি আমাকে ভালোবাসো? না, আমি সত্যি বলবো। আমি তোমাকে ভালোবাসতাম শ্রেয়া, সত্যি। কিন্তু আমাদের ভালোবাসা হেলদি ছিল না। তুমি আমাকে নিয়ে অবসেসড হয়ে গিয়েছিলে, আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ভয় পেয়েছিলে আমাকে? হ্যাঁ, তোমার ইন্টেন্সিটি। আমি জানতাম না কিভাবে সামলাবো, তাই আমি পালিয়ে গিয়েছিলাম, এবং সেটা ছিল আমার ভুল। আমি তোমার সাথে ঠিকভাবে কথা বলি, তোমাকে ব্যথা দিয়েছি। শ্রেয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কালো জল। তুমি আমাকে একা ছেড়ে গিয়েছিলে, সে কাঁদতে কাঁদতে বলল। আমি তোমাকে এত ভালোবাসতাম, কিন্তু তুমি চলে গেলে। আমি জানি, এবং আমি দুঃখিত, সত্যিই দুঃখিত। কিন্তু শ্রেয়া, তুমি যা করছো এটা ভুল। অনন্যার কোনো দোষ নেই, তুমি তাকে কষ্ট দিচ্ছ। কিন্তু আমি তোমাকে চাই। তুমি আমাকে পাবে না এভাবে শ্রেয়া। আমি জীবিত, তুমি মৃত। আমাদের পথ আলাদা হয়ে গেছে। তাহলে তুমিও মরে যাও, আমার সাথে এসো। না, আমি বাঁচতে চাই, অনন্যার সাথে। শ্রেয়া আবার চিৎকার করে উঠল। তুমি তাকে ভালোবাসো, আমাকে নয়। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি অনন্যাকে ভালোবাসি। এবং শ্রেয়া, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে সুখী হতে দাও, প্লিজ। শ্রেয়া কাঁদতে লাগলো জোরে। আমি শুধু তোমার সাথে থাকতে চেয়েছিলাম, সে বলল। আমি জানি, কিন্তু এই পৃথিবীতে আমাদের সময় শেষ হয়ে গেছে। তোমায় এগিয়ে যেতে হবে অন্য কোথাও, যেখানে তুমি শান্তি পাবে। শান্তি? আমি কিভাবে শান্তি পাবো? তুমি ছেড়ে দাও রাগ, ঘৃণা, অবসেশন, সব ছেড়ে দাও। তুমি এগিয়ে যাও, হয়তো পরের জন্মে অন্য কোনো রূপে তুমি আমার সত্যিকারের ভালোবাসা হতে পারবে। শ্রেয়া চুপ করে রইল, শুধু কাঁদছিল। তারপর সে ফিসফিস করে বলল, আমি তোমাকে মাফ করে দিচ্ছি রাহুল। আমার চোখে জল এলো। ধন্যবাদ শ্রেয়া, আমিও তোমাকে মাফ করে দিচ্ছি। হঠাৎ ঘরে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়লো, অনন্যার শরীর মেঝেতে নেমে এলো। আমরা দেখলাম একটা আবছা আকৃতি অনন্যার শরীর থেকে বেরিয়ে আসছে, শ্রেয়ার আকৃতি। সে আমার দিকে শেষবার তাকালো, হাসলো, একটি দুঃখী হাসি। বিদায় রাহুল, সুখে থেকো। তারপর সে অদৃশ্য হয়ে গেল। অনন্যা মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে তাকে কোলে তুললাম। অনন্যা? সে ধীরে ধীরে চোখ খুলল, তার নিজের চোখ। রাহুল, সে দুর্বল গলায় বলল, সব শেষ হয়েছে? আমি তাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, সব শেষ হয়েছে। কালিঙ্কর বাবা হাসলেন। আত্মা চলে গেছে, অনন্যা এখন নিরাপদ। সেই রাতের পর আর কখনো শ্রেয়া ফিরে আসেনি। অনন্যা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু এই ঘটনা আমাদের দুজনের জীবন কি পাল্টে দিয়েছিল। আমরা বুঝতেছিলাম জীবন কতটা ভঙ্গুর, ভালোবাসা কতটা শক্তিশালী, ভালো এবং খারাপ দুভাবে। আমরা সেই ফ্ল্যাট ছেড়ে দিলাম, নতুন জায়গায় শিফট করলাম। কিন্তু মাঝে মাঝে যখন আমি অনন্যার দিকে তাকাই, আমার মনে পড়ে শ্রেয়ার কথা। সেই মেয়ে যে আমাকে এতটা ভালোবেসেছিল, যে মৃত্যুর পরও ছাড়তে পারিনি। আমি জানি না শ্রেয়া এখন কোথায়, হয়তো সে শান্তিতে আছে, হয়তো সে তার নতুন যাত্রা শুরু করেছে। কিন্তু তার গল্প আমাকে একটা জিনিস শিখিয়েছে, ভালোবাসা যখন অবসেশন হয়ে যায়, তখন সেটা ধ্বংসাত্মক হয়। ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা না, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। আর যদি কোনো সম্পর্ক শেষ হয়, তাহলে সেটা মেনে নিয়ে এগিয়ে যাও, কারণ যদি না যাও, তাহলে হয়তো তুমি শ্রেয়ার মতো আটকে থাকবে, জীবন আর মৃত্যুর মাঝখানে। না এখানে, না ওখানে। আর সেটা সবচেয়ে ভয়ঙ্কর পানিশমেন্ট।